শুরু করছি মন ছুঁয়েছে বসন্ত, পর্ব সংখ্যা ৪। লেখিকা হামিদা আক্তার ইভা হায়াত। আদি বসলো ওদের মুখোমুখি সোফায়। মেহেরাব হেসে বলল, ওকে দেখার মানুষ আছে, আবার পাত্রপক্ষ লাগবে কেন? আদি আর চোখে মাশফিক চৌধুরীকে দেখে বলল, সে তো চৌধুরী বাড়ির মানুষই, ভালো করে জানে, আমি কি করে বলবো। কায়নাত তাড়াহুড়ো করে বলল, তুমি উপরে যাও আদি, অব্র আছে ওখানে। কাষ্টিকা শাড়ি পরে এসেছে কেন? এভাবে এখানে বসেই বা আছে কেন? সো হোয়াট, তাতে তোমার সমস্যা কি? হঠাৎ অর্ণব কণ্ঠস্বর শুনে কায়নাত চমকে উঠল। পিছু ফিরে চাইতেই স্বামীর শক্ত চোয়ালখানা নজরে এলো। প্যান্টের পকেটে 2 হাত গুজে ওদের থেকে খানিক দূরে দাঁড়িয়ে আছে অর্ণব। আদি মানুষকে একবার দেখে ফের কাশিকার দিকে ফিরে চাইল। আদি মামুকে একবার দেখে ফের কাশিকার দিকে ফিরে চাইল। অর্ণব উপেক্ষা করে কাশিকাকে বলল, তোর বয়স কত যেন? কাশিকা উত্তর দিল, 19 পড়েছে। আদি ঘাড় ফিরিয়ে মামুর দিকে চায়, ফের বলে, তুমি তোমার কথায় খেলাপ করেছো মামু, তুমিও তাই করেছো। কায়নাত মাঝে বাধা দিয়ে বলল, আপনারা ঘরে গিয়ে কথা বলুন, বাইরে দাঁড়িয়ে ঝামেলা করছেন কেন? অর্ণ সিঁড়ির রাস্তা ধরে বলল, আমার ঘরে এসো আদি। আদি উঠে মামুর পিছু পিছু গেল। কায়নাত কাশিকাকে ঘরে যেতে বলল, রাতের খাবারের আয়োজন করতে লাগলো ও। অর্ণর ঘরের সোফায় অর্ণ পায়ের উপর পা উঠিয়ে বুকে হাত গুজে বসে আছে। তীক্ষ্ণ চোখে লক্ষ্য করেছে আদির ভাবভঙ্গি। আদি বিছানায় বসে পা নাচাচ্ছে। হোয়াটস রং উইথ ইউ আদি? আমার এখন বিয়ে করতে ইচ্ছে করছে। কাজী ডাকো, বিয়ে করে বউ নিয়ে চলে যাই। আদির সোজা কথায় অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। আমি কোনো বেয়াদবের সাথে মেয়ের বিয়ে দেব না। তুমি কথা দিয়েছিলে ওর 18 হলে কাবিন করিয়ে রাখবে আমার সাথে। আমারও শর্ত ছিল। আদি মাথার চুল পেছনের দিকে ঠেলতে ঠেলতে বলল, আমার নাম আদিত্য। যেটা আজ অবধি চেয়েছি সেটা সময়ের আগে পেয়েছি, একমাত্র তোমার মেয়েকে ছাড়া। তুমি কি করতে চাও? অন্য জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দেবে? দরকার হলে তোমার মেয়েকে খুন করে আমি জেলে ভাত খাবো, তবু অন্য কারো হতে দিচ্ছি না। এই জিনিসটাই আমার পছন্দ নয়। মানুষ না হয়ে অমানুষ হয়েছ। আজীবন বখাটেপনা করে কাটাবে? তুমি ভাবলে কি করে আমার মেয়েকে আমি তোমার মতো ছেলের সাথে বিয়ে দেব? আদি কাজ ঝাঁকিয়ে বলল, আমার মন চেয়েছে তোমার মেয়েকে, তোমার অনুমতি তো চাইনি। আদি, ধমকে উঠল অর্ণ। আদি বিছানা থেকে নেমে অর্ণর সামনে গিয়ে দাঁড়ালো। ঝুঁকে এসে মামুর গাল মুঠোয় নিয়ে সেখানে ঠোঁট ডাবিয়ে চুমু এঁকে ফিসফিস করে বলল, কাশিকে আমি না পেলে কেউ পাবে না। লাভ ইউ মাই হ্যান্ডসাম শ্বশুর। অর্ণ নাক কুঁচকে ফেলল। চোখ গরম করে ওর দিকে তাকাতে আদি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। অর্ণ মাথা ঝাঁকিয়ে বসে রইল সেখানেই। এই ছেলে কবে মানুষ হবে? দিন দিন বেয়াদব হচ্ছে ছেলেটা। কাষ্টিকা ঘরে এসে হাতের চুড়ি খুলে বিছানার উপর রাখছিল। আদি দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। চুড়ি, গলার চেইন, কানের দুল সবকিছু খুলে রাখছিল। থমথমের নীরবতা ভেঙে আদি শুধালো, ঘরের দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসবো? তাহলে সবকিছু দেখতে সুবিধা হবে আমার। কাষ্টিকা চমকে উঠল। পিছু ফিরতেই আদির শান্ত শীতল মুখখানা নজরে পড়ল। ও বলল, মানে? আদি ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, শাড়ি খুলবি না? সেটাই বলছিলাম, দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসবো? কী সব বলছেন? আদি বিছানায় এসে শরীর টান টান করে শুয়ে পড়ল। ঘরের চারদিকে নজর বুলিয়ে বিছানাটা রেখে বলল, এই বিছানা আমার একাই লাগে। বিয়ের পর কি করব? জড়াজড়ি করে ঘুমানোর অভ্যাস আমার নেই। তোর বাপকে বলবি তোর বিছানা পাল্টে দিতে, না হলে বিয়ের পরের দিন পাল্টানোর ব্যবস্থা আমি নিজেই করে নেব। কাশিকা ঠিক কি বলবে বুঝে উঠতে পারল না। ঘরের বাহিরে থেকে লাগাতার মানাল ওকে ডেকে যাচ্ছে, সেদিকে ওর খেয়াল নেই। আদি ওকে নিজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট কামড়ে বলল, আমার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলতে ইচ্ছে করছে? আমি তৈরি আছি, তুই? কাশিকা হাতের মাঝে রাখা ছোট্ট কানের দুল জোড়া আদির দিকে ছুঁড়ে মেরে বলল, মুখে লাগাম টানুন। আমি আপনার বোন হই, বউ নয়। ফালতু কথা বললে বাবার কাছে গিয়ে বলে দেব। তোর বাপকে মাত্র চুমু দিয়ে এলাম, কি বলবি গিয়ে? বলতে বলতে ও উঠে দাঁড়িয়েছে। ওর মুখোমুখি কাশিকা। ছোট্ট শরীরটা আদির কাছে
নিতান্তই সামান্য। ও এক পা করে এগোলো। কাশিকা পিছিয়ে যেতে থাকে। চোখে মুখে আতঙ্কের ছাপ। আমি কিন্তু সত্যিই বাবাকে বলে দেব। বল। ভালো হচ্ছে না কিন্তু। খারাপ কি আছে? খারাপ কি করেছি? সময় হলে করব। সবকিছু ভেবে রেখেছি আমি। কাশিকাকে বাঁচাতে সেই মুহূর্তে ঘরে হাজির হলো পিহু। বাচ্চাটা দৌড়ে এসে আদির এক পা জড়িয়ে ধরল, চিৎকার করে বলে উঠল, ডার্লিং, কোথায় ছিলে এতক্ষণ? আদি গ্রীবা হাত আদি গ্রীভায় হাত চুলকে পিহুকে কোলে নিতে নিতে কাশরিকাকে আতঙ্কিত আদল দেখে শুধোয়, আমাকে কেন খুঁজছিলে? বড় মা তোমার খাওয়ার জন্য ডাকছে। আপিকেও ডেকেছে, খাবে না তুমি? আদি বাঁকা চোখে কাশরিকাকে দেখে পিহুকে নিয়ে নিচে নেমে গেল। সেদিনের পর থেকে কাশরিকা যত পারছে আদিকে ইগনোর করে চলার চেষ্টা করছে। লোকটার মুখের কথা শুনলে শরীর শিরশির করে ওঠে। এমন এমন কথা বলে যেগুলো বাবার কাছে বলাও বড্ড লজ্জার। সময়ের সঙ্গে ঘনিয়ে এলো মাহার বিয়ের তারিখ। আজ মেহেরাবের বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। কাশিকা তার মানাল গাঢ় সবুজ রঙের শাড়ি পরেছে। দুই বোন মিলে মুখ কালো করে বসে আছে মাহার ঘরে। কায়নাত কোমরে হাত দিয়ে শেষবার চোখ রাঙিয়ে দুজনকে বলল, তোর বাবা কিন্তু বাড়িতে নেই। তে বেশি উড়ু উড়ু করলে ঠ্যাং ভেঙে একদম ঘরে বসিয়ে রাখবো। কাশিকা বলল, আমি এখনো ঘর থেকে বের হইনি মা। এরই মধ্যে তুমি শুরু করে দিয়েছ। আদত আমাকে কেন নিয়ে এসেছো যখন বাইরেই বেরোতে দেবে না? মুখে মুখে তর্ক করবি না, মানালের সঙ্গে বসে থাকবি সবসময়। কায়নাত নিজের কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। মানাল লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাহ, মামি তোকে এক নজরে রাখে কেন? ধুর, অসহ্য লাগছে এখন। ঘরে বন্দি হয়ে থাকতে এসেছি। মানলোকে নিয়ে ঘরের বাইরে যেতে যেতে বলল, হয়েছে, থাক, আর কাঁদতে হবে না, চল নিয়ে যাই। মেহেরাবের বাড়িটা চৌধুরী বাড়ির মতনই বিশাল বড়। অর্ণের গ্রুপ যখন বিদেশে থাকতো তখন মেহেরাবদের এই বাড়িটা ভেঙে বড় করে বানানো হয়েছিল। সে অনেক আগের কথা। বাড়ির বাগানে মানুষ দিয়ে গিজগিজ করছে, পুরো বাড়িতে জ্বলজ্বল করছে রঙিন মরিচ বাতি। কাশিকা আর মানাল বাগানে এসে পৌঁছাতে থমকালো দুজন। বাগানের একপাশে হলুদ অনুষ্ঠান ব্যবস্থা চলছে, আর অন্য পাশে মেহেন্দি। অন্য আলাদা ছোট্ট জায়গায় আয়োজন করা হচ্ছে বাড়ির ছাদে। করা সম্ভব নয় বলে নিচেই এই ব্যবস্থা। মাহাকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে এক জায়গায়। পার্লারের মেয়েরা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে ওর। কাশিকা মুগ্ধ হয়ে দেখছিল মাহাকে। মাহা ওর বাবার মতো টুকটুকে ফর্সা। মাঝে মধ্যে নিজেরই চোখ ধাঁধিয়ে যায়। ছোটবেলা থেকে দেখে আসছে মেয়েটাকে। এত নরম কণ্ঠে কথা বলে, শুনলেই প্রাণ জুড়িয়ে যায়। মাহা কাশিকাকে দেখতে পেয়ে বলল, তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, মেহেদি দিবি না? মানাল আর ওদিকে এগিয়ে গেল না। কাশিকা আর মানাল মাহার দুই পাশে আরাম করে বসলো শাড়ি গুটিয়ে। কাশিকা বলল, আমার খুব সিম্পল ডিজাইন দিয়ে দেবেন আপু। মানান বলল, আমাকেও। আশেপাশে গান বাজনা মুখরিত, সব ছেলেমেয়েরা নাচ গানের সাথে ব্যস্ত। ওদিকে সাদ ব্যস্ত বোনের বিয়ের আয়োজন করতেই। অভ্র আর আদিকেও কাজে লাগিয়ে দিয়েছে ও। বাড়ির বাইরে গিয়েছিল কিছু কাজে। বাড়ি ফিরে মেয়েদের ওপাশে যেতেই মানালকে দেখে হাসি ফুটল মুখে। মাহা ভাইকে দেখে বলল, তুমি একা কেন? ভাইয়ারা কোথায়? ওরা আসছে একটু পরে। তোমার মেহেদি দেওয়া শেষ হয়নি? এখনো বাকি? মানাল কিভাবে দিচ্ছে দেখি। বলতে বলতে একটু ঝুঁকে আসে ওর দিকে, তবু দূরত্ব অনেক। মানাল মুচকি হেসে দুই হাত উঁচিয়ে বলল, আমি আর কাশিকে একইভাবে দিচ্ছি। তা দাও, কিন্তু কারোর নাম লিখবে না হাতে। মানাল মাথা নিচু করে ফেললো। লজ্জায় গাল দুটো লাল হলো খানিক। তার নজরে পড়ল সাদের। ও মুচকি হাসলো। মানাল মিনমিন গলায় জবাব দেয়, মানুষ যখন হবে তখন না হয় লিখব। মাহা ঠোঁট টিপে হাসছিল ওদের কাহিনী দেখে। কাশিকা ওসবে মন নেই। ও ভ্রু কুঁচকে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। ওর মেহেদি দেওয়া প্রায় শেষ। আচমকা বাড়ির গেট পেরিয়ে হুড়মুড় করে ঢুকলো আদি, অব্র, রোহান এবং আরও কয়েকজন কাজিন। আদি সোজা হেঁটে এলো এদিকটায়। ওর পিছু পিছু অব্র। দুই ভাইয়ের পরনে সাদা পাঞ্জাবি। অভ্রর মুখ গম্ভীর হলো। নিকটে আসতে আদি সোজা এসে দাঁড়ালো কাশিকার পাশে। ওর হাত ভালো করে লক্ষ্য করলো। কাশিকা মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরল। এই লোকের সঙ্গে কথা বললে
ওর মেজাজ খারাপ হবে। পরে উল্টোপাল্টা কিছু বলে দিলে মায়ের হাতে মার খেতে ইচ্ছে মতো। অভ্র আদির শরীর ঘেঁষে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সাদের দিকে। ও হয়তো খেয়াল করেনি আদির এত নিকটেও যাকে দুই চোখে দেখতে পারে না তার শরীর ঘেঁষে দাঁড়ানো আদি কপালে ভাঁজ ফেলে অভ্রের দিকে ফিরল। ওর দৃষ্টি নিক্ষেপ করে তাকালো সাদের দিকে। মাহা তখন বলল, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? বসো না পাশে। অভ্র পায়ের জুতো খুলে মানালির দিকটায় যেতে নিলে সাদ বসে পড়ল ওর পাশে। দাঁত চাপলো অভ্র। আদি কাশিকার পাশে বসতে নিলে আবারও অভ্র বসে পড়ল বোনের পাশে। আদির মেজাজ খারাপ হলো এতে। ও বেশ চওড়া গলায় দুজনকে ধমকে উঠল তৎক্ষণাৎ, এখানে বসে মেহেদি দিতে হবে কেন? ঘর নেই, ঘরে বসে দেওয়া যায় না? মানাল বলল, মাকে বলেই তো এসেছি ভাইয়া। মা তো বলবেই আসতে, তাই বলে নেচে নেচে এখানে আসতে হবে? এক্ষুনি বাড়ির ভেতরে যা। কিন্তু আমি বলছি এক্ষুনি মানে এক্ষুনি। সাদ বল, বকছিস কেন? এখানে আছে, থাকুক না। দরকার নেই। ওর কাট জবাব। মানাল মুখ কালো করে উঠে দাঁড়ালেও কাশিকা উঠল না। আদি চোখ পাকিয়ে তাকালো, ফের দাঁত চেপে বলল, আপনাকে আলাদা করে বলতে হবে? কাশিকা ঠোঁট উল্টে অভ্রের দিকে ফিরে বলল, তুমি কিছু বলছো না কেন? উনি ধমকাচ্ছে কেন? অভ্র দৃষ্টি শক্ত করে বলল, যা বলছো সেটা করো। বাধ্য হয়ে দুজনে উঠে দাঁড়ালো। চলল বাড়ির ভেতর। ওদের চোখের আড়াল হয়ে রোহান গেল ওদের পিছু পিছু। যেহেতু মেহেদি বাড়ির পেছন দিকে হচ্ছিল তাই নিজের সামনের দিকটায় খালি। রোহান এক প্রকার দৌড়ে এলো ওদের পিছু। ওরা বাড়ির ভেতরে ঢোকার পূর্বে কাশিকার নাম ধরে ডেকে উঠল। ওরা দুজন থেমে দেখলো রোহান দাঁড়িয়ে আছে। কাশিকা অবাক চিত্তে বলল, আমায় ডাকছেন? রোহান ঘন ঘন মাথা নেড়ে বলল, হ্যাঁ। একটু কথা বলা যাবে? কি বলবেন? রোহান মানালির দিকে চায়, মিষ্টি করে হেসে বলে, একটু আলাদাভাবে কথা বলা যাবে? মানাল রাজি হলো এতেই। ওর জানা মতো রোহান অনেক ভদ্র একটা ছেলে, অনেক প্রশংসা করে সবাই। ছেলেটা ও বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর রোহান মাথা চুলকে বলল, সারাদিন বাইরে এলে না কেন? এমনি। মন খারাপ করে রেখেছো কেন? কাশিকা আর চোখে মেহেদির রাঙা হাত দেখে বলল, মন খারাপ না। আপনি কিছু বলবেন? রোহান আমতা আমতা করে বলে, তোমাকে আজ সুন্দর লাগছে অনেক। আদি ঠিক রোহানের পেছনে বুকে হাত বেঁধে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। কাশিকা শুকনো ঢোক গিলল ওকে দেখে। রোহান তখনও এক নাগাড়ে বলে যাচ্ছে, কালো শাড়ি পরো। পেছন থেকে আদি গালে জিহ্বা ঢেলে বলল, কেন? তোমারও কি শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে? রোহান, আমি কিন্তু ভালো শাড়ি পরাতে পারি, আবার খুলতেও পারি। রোহান চমকে উঠল আদির গলা শুনে। আদিকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে সামনে নিল নিজেকে। হালকা হাসার চেষ্টা করে শোধালো, তুমি কখন এলে? যখন থেকে প্রেমালাপ করছিলে? তেমন কিছু নয় আসলে। আদি ওকে উপেক্ষা করে কাশিকাকে বলল, ভেতরে যা। মেহেদির রাতে এক অবাক ঘটনা ঘটল কাশিকার সাথে। গতকাল রাতে হাতে কোনো রকম সাধারণ ডিজাইন দিয়েছিল আজ সকালে ঘুম থেকে উঠে দেখছে ডান হাতে বড় বড় করে ইংরেজিতে লেখা আদি। কাশিকা সকাল সকাল ঘুম থেকে উঠেই হতভম্ব হয়ে বসে আছে বিছানায়। মানালুর পাশে গালে হাত দিয়ে শুয়ে আছে। চোখ দুটো ছোট ছোট করে দেখে যাচ্ছে ওর ভঙ্গি। কে লিখেছে এই নাম? কাশিকার প্রশ্নে মানাল বলল, আমার ভাই ছাড়া আর কে হবে? তোর ভাই পাগল? ওনার নাম আমার হাতে কেন লিখেছেন? আমি ওনার বউ লাগিস না, তাতে কি হয়েছে? তুই চাইলেই বউ হতে পারবি। একদম বাজে কথা বলবি না। অমন বেয়াদব লোকের বউ হতে যাব কোন দুঃখে? আমার ভাই ভালো। বেয়াদব বললে তোকে তুলে আছাড় মারবো। বলতে বলতে মানার রেগে মেগে ওয়াশরুমে ছুটল। কাশিকা দাঁত খিচে ফ্রেশ হয়ে নিল সকালে। তারপর নিচে যখন নাস্তা করতে নেমে এলো তখন মুখোমুখি হলো আদির। ওর পাশের চেয়ারেই বসেছে আদি, খাচ্ছে আর পিট চোখে ওকে দেখছে। ওদের সামনে রোহান, অভ্র আরও কয়েকজন কাজিন আছে। কাশিকা খেতে খেতে রোহানের দিকে আর চোখে চেয়ে ভ্রু কুচকে শোধালো, রোহান ভাইয়া, আপনার গালে ওটা কিসের দাগ? রোহান সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে গাল ঢেকে ফেলল না। লালচে দাগ আড়াল করতেই সাদ বলল, কি হয়েছে? কাশিকা বলল, ভাইয়ার গালে লাল দাগ মনে হলো। রোহান বলল, একপাশ হয়ে শুয়েছিলাম রাতে, ফোনের সাথে গাল লেগে এমন হয়ে গেছে। ওমা দেখে ঘুমাবে না? গালটার কি অবস্থা হয়েছে?
আদি পাশ থেকে খেতে খেতে রুটির টুকরো ছিঁড়ে সেখানে ভাজি পুড়ে কাশিকা ঘাড় ধরে রুটির টুকরো জোর করে খাইয়ে দিয়ে বলল, এখন চুপচাপ না খেলে মুখ ভেঙে রোহানের গলায় ঝুলিয়ে দেব। অভ্র চোখ রাঙিয়ে বলল, ওকে বিরক্ত করছিস কেন? ওর ঘাড় থেকে হাত সরা। আদি তীক্ষ্ণ চোখে অভ্রকে দেখে হাত সরাতে সরাতে বিড়বিড় করে বলল, শুধু তো হাত ধরেছি, কদিন পর আরও কত কি করব। কাষ্টিকা দাঁত লাগিয়ে ফিসফিস করে বলে, আমার হাতে আপনার নাম কেন লিখেছেন? মানুষ দেখলে কি ভাববে? আদি ভ্রুযুগল বিরাট ভাঁজ ফেলে বলল, কি ভাববে? কার্শিকা নাকের পাতা ফুলিয়ে দাঁতে দাঁত লাগিয়ে বলে, অসভ্য লোক, বাদরামি করার আর জায়গা পাননি? বাবাকে বললে কিন্তু আপনার খবর আছে। তোর পুরো 14 গোষ্ঠী জানলেও কিচ্ছু হবে না। সময় থাকতে ভালো হয়ে যা, না হলে আমি ধরলে কোনো কুল কিনারা পাবি না, কাশির বাচ্চা। ওদের ফিসফিস কথাবার্তা শুনে অভ্র ধমকে উঠল। কাশিকা, খেয়ে ওখান থেকে তাড়াতাড়ি যা। গায়ে হলুদের সাথে সেজেছে বাড়ির মেয়েরা। মাহার অনেক ফ্রেন্ড, কাজিন সহ কিছু পরিচিতরাও এসেছে। সবাই ব্যস্ত অনুষ্ঠান উপভোগ করতে। বাড়ির বাগানে বিশাল বড় হলুদ অনুষ্ঠানের স্টেজ করা হয়েছে। বাড়ির বাগান জুড়ে তখন আলোর রোশনাইতে ভরপুর। হলুদ আর গাঁদা ফুলের সুবাসে চারপাশটা আমোদিত। গাঁদা ফুলে মালায় আর রঙিন কাপড়ে সাজানো বিশাল স্টেজ আলো করে বসে আছে মাহা। তার পরনে হলুদ শাড়ি, হাতে গলায় তাজা ফুলের গহনা। মাহার চোখে মুখে লাজুক হাসি আর একরাশ আনন্দ। মাহার ফ্রেন্ড ও কাজিনরা সবাই একই রঙের বাসন্তী ও হলুদ রঙের শাড়ি পাঞ্জাবি পরে পুরো বাড়ি মাথায় তুলছে। কেউ মাহার সাথে সেলফি তুলতে ব্যস্ত, কেউ আবার স্টেজে পাশে দাঁড়িয়ে শেষ মুহূর্তে ডান্স রিহার্সাল করে নিতে। মাহার কিছু পরিচিত আত্মীয়র স্টেজের সামনে রাখা সোফায় বসে আড্ডায় মেতেছে আর মিষ্টি পিঠার প্লেটে চামচ চালাচ্ছে। এত হই হুল্লোড়ের মধ্যে চুপচাপ দুটো চড়ুই পাখি মানাল এবং কাশিকা মুখটা ভার করে রেখেছে এক জায়গায় বসে বসে। বেচারি দুটো শুধু সবার আনন্দ উল্লাস ও দেখছে। অর্ণ এসব দেখে দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, নজর রেখেছিল মেয়ের উপর। হঠাৎ কোত্থেকে যেন আদি সামনে এসে দাঁড়ালো। অর্ণ ওকে দেখেই কল কেটে দিয়ে বলল, হুটহাট এভাবে সামনে আসো কেন? তাতে কি হয়েছে? হার্ট অ্যাটাক করে এত সহজে তুমি মরবে না। তুমি চাইলে এখন আমাকে একটা ফুটবল টিম সালিশালা উপহার দিতে পারো। অর্ণা চোখ গরম করে বলে, শাট আপ আদি। আদি দীর্ঘশ্বাস ফেলা ভাব করে মামুর শরীর ঘেঁষে দাঁড়ালো। দৃষ্টি রাখে কাশিকার ফুলিয়ে রাখা মুখের দিকে। ও বলে, তোমার বেয়াদব মেয়েটাকে দিয়ে দাও না মামু। থেমে আবার বলল, আমি তোমার বেয়াদব মেয়েকে বিয়ে করে একটা কবুতরের সংসার করতে চাই। মানুষ হও, মারামারি ছাড়ো, তাহলে মেয়ে দিয়ে দেব। আমি মারামারি করি না। দুদিন আগেও একজনের পা ভেঙে হসপিটালে পাঠিয়েছে। আদি চুপ করে গেল। মামুকে এখন ওর বিরক্ত লাগছে। যখনই বিয়ের কথা উঠবে ঠিক তখনই এইসব বলে ওর মুড নষ্ট করবে। কায়নাতের ডাক পড়ার অর্ণ সেখান থেকে প্রস্থান করতে বাধ্য হলো। পাঞ্জাবের বুকে হাত বেঁধে তাকালো সেই নারীর পানে, যার উপস্থিতি হৃদয়ের তোলপাড় তৈরি করে, ঝড়ো বৃষ্টির ন্যায় সব উলট পালট করে দেয়। কাষ্টিকা কপালের সামনে আসা চুল কানের পিঠে গুজে নিয়ে মাথা নিচু করল। সেই দৃশ্য নজর পড়ল তার। বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিন করে। ও হেসে ফেলল ঠোঁট চেপে। সাদ মানালকে নিয়ে বাড়ির ভেতরে এসেছিল। মূলত সুরঞ্জনা ডেকেছিল সাদকে মানালকে দিয়ে। সুরঞ্জনার সঙ্গে কথা বলে ওরা ডাইনিং রুমে এসে সাদ পায়ের পা মিলিয়ে বলল, তোমার সুন্দর লাগছে আজ। মানাল মুচকি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। কাউকে পছন্দ করো নাকি? বিয়ের তো বয়স হয়েই এলো। মানালের গাল লাল হলো এতে। লাজুক দৃষ্টি দূর পথে ছুটতেই সদর দরজার বাহিরে দেখা মিলল মানুষের। অভ্র ঘেমে নিয়ে দাঁড়িয়ে আছে। ও ওইদিকে দৃষ্টি রেখে বলল, কেউ একজন আছে, মনের মানুষ। সাদ দারুণ হাসলো। ঠোঁটের কোনায় ঝুলে এলো মুচকি হাসি। বুক ফুলে উঠল সাহসে। সদর দরজার সামনে অভ্র পিছু ঘুরে ওদের দুজনের ঠোঁটে হাসি দেখে একটু সাইড হয়ে দাঁড়ালো। ওরা কাছাকাছি আসতেই সাদ বলল, তুই এই গরমে এখানে কি করছিস? বাইরে আয়। অভ্র গম্ভীর গলায় বলে, তুমি যাও, আমি আসছি।
ও মাথা নেড়ে যাওয়ার আগে মানালকে বলল, গরমের মধ্যে দাঁড়িয়ে থেকো না মানাল। ও চলে যাওয়ার পর মানাল শক্ত ঢোক গেল। পাশ কেটে চলে যেতে চাইলে অভ্র শুধায়, সবসময় এত দাঁত বের হয়ে থাকে কেন? হাসলে কি খুব বেশি সুন্দর লাগে তোমায়? মানাল হতবাক হয়ে বলল, মানে এখন কি আমি হাসতেও পারবো না? বারণ করেছে কে? কিন্তু আয়নায় একবার নিজের মুখ দেখে কেমন লাগে? আপনি আমায় অপমান করছেন। জিজ্ঞাসা করার কি আছে? বুঝতেই তো পারছো।